প্রিয় শিক্ষার্থী, নিউটনিয়ান মেকানিক্সের আজকে আমরা পড়ব নিউটনস থার্ড ল। ইতিমধ্যে আমরা নিউটনের প্রথম সূত্র এবং নিউটনের দ্বিতীয় সূত্র পড়ে ফেলেছি। নিউটনের দ্বিতীয় সূত্রের ডিটেইলস ম্যাথ করা হয়েছে, সেখান থেকে আমরা এফ সমান এম এর রিলেটেড অনেক অঙ্ক করছি এবং ফ্রিকশন রিলেটেডের ওপর 3টা ভিডিও আপলোড করা হয়েছে। তো এইভাবে পর্যায়ক্রমে নিউটনিয়ান মেকানিক্স শেষ করা হবে এবং আরও অনেক রকম ভিডিও নিয়ে আমাদের চ্যানেল সাজানো হবে। তোমরা সবাই সঙ্গে থাকবা। আজকের ভিডিওতে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তো নিউটনের তৃতীয় সূত্র এতটাই কমন একটা সূত্র যে কোনো আর্টস কমার্সের স্টুডেন্টকেও যদি জিজ্ঞেস করা হয় যে নিউটনের তৃতীয় সূত্রটা কি, তারা কিন্তু এই সূত্র বলে দিতে পারবে। সূত্রটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ক্রিয়া জিনিসটা কি? মনে করো তুমি কারো উপরে বল প্রয়োগ করলা, এটা হচ্ছে ক্রিয়া। এখন কথা হচ্ছে তুমি যার ওপর বল প্রয়োগ করবা, সে জীব হোক আর জড় হোক, তার যদি ভর থাকে তাহলেই সে তোমাকে একটা প্রতিক্রিয়া দিয়ে দিবে। ক্রিয়া দিলে তার প্রতিক্রিয়া থাকবেই। তো এই জন্য নিউটন বলছে যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যে পরিমাণ বল তুমি প্রয়োগ করবা সেই পরিমাণ বলই তুমি ফেরত পাবা। ক্রিয়ার ডিরেকশন আর প্রতিক্রিয়ার ডিরেকশন হবে বিপরীত এবং মান হবে সমান। ঠিক আছে? তাহলে এটার একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, অনেক রকমের এক্সাম্পল আছে। যেমন তুমি তোমার টেবিলের উপর একটা বই রেখে দাও। টেবিলের উপর একটা যখন বই রেখে দিবা, তখন বইয়ের ওজন যদি হয় ক্রিয়া, তাহলে টেবিলও বইয়ের ওপর একটা বল প্রয়োগ করবে, সেটা হবে প্রতিক্রিয়া। তুমি একটা দেয়ালে একটা ঘুষি মারো, তো একটা দেয়ালে ঘুষি মেরে দেখো তুমি হাতে ব্যথা পাবা। কেন ব্যথা পাবা? তোমাকে তো এখানে কেউ মারেনি, তুমি দেয়ালটাকে মারছো, তাহলে তুমি তোমার হাতে ব্যথা পাবা কেন? আমরা কাউকে আঘাত করলে আমরা নিজের হাতেও ব্যথা পাই। কারণটা কি? কারণ আমি যদি দেয়ালকে একটা ঘুষি মারি, সেটা হবে ক্রিয়া। তো ক্রিয়ার জন্য দেয়াল তো আমাদেরকে উত্তর দেবে। তো দেয়াল আমাদেরকে যেটা প্রয়োগ করবে সেটা হচ্ছে প্রতিক্রিয়া। এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া সবসময় কি হবে? সমান এবং বিপরীত হবে। তুমি একটা বন্দুক দিয়ে গুলি করো, একটা বন্দুক দিয়ে যখন তুমি গুলি করবা, দেখবা বুলেটটা বের হয়ে সামনের দিক চলে গেল, ঠিক আছে, বন্দুকটা পেছন দিকে ধাক্কা দিবে। এই বন্দুকটা এত জোরেই পেছনে ধাক্কা দেয় যে কেউ যদি বন্দুকের দিয়ে গুলি করার আগে না জানে এটা যে বন্দুক পেছনে ধাক্কা দেয়, এবং সেটাকে প্রোটেস্ট করার জন্য একটা এক্সট্রা ফোর্স যদি প্রয়োগ করা না হয়, তাহলে বন্দুকের এই পশ্চাৎ বেগে কারো নাক টাক ফেটে রক্ত বেড়ে যেতে পারে। আবার তুমি মনে করো নৌকায় চড়ছো, নদীতে ঘুরে 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 তুমি এসে নৌকা থেকে যখন নামবা, নৌকা থেকে নামার সময় তুমি যখন একটা লাফ দিবা, দেখবা নৌকাটা একটু পেছন দিকে সরে যাবে। কিংবা ক্রিকেট খেলায় দেখছো ব্যাটসম্যান যখন ব্যাট দিয়ে যখন বলটাকে ডিফেন্স করে, তো বল এসে যখন ব্যাটে লাগে, তখন বলের উপর যেটা দেয় সেটাতে ক্রিয়া, কিন্তু ব্যাটটা কিন্তু একটু পেছনে সরে যায়, ওইটা হচ্ছে প্রতিক্রিয়া। তো সব জায়গাতেই ক্রিয়া প্রতিক্রিয়া আছে। আমরা যে মাটির উপর দাঁড়ায় থাকি, এটাও ক্রিয়া প্রতিক্রিয়ার কারণেই। এবং এই নিউটনের থার্ড ল দিয়ে বিজ্ঞানীরা পরবর্তীতে রকেট উড়াইছে। রকেটেও ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ফলেই রকেট উড্ডয়ন হয়। আমরা পরে রকেট নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো এখানে সূত্র যেটা বলছে, মনে করো এটা একটা বস্তু, এটা একটা বস্তু, মনে করো এটা m1 ভরের বস্তু, এটা m2 ভরের বস্তু। তো m1 এসে m2কে ধাক্কা দিছে। কি বললাম? m1 এসে m2কে ধাক্কা দিল। এই ধাক্কার মান হচ্ছে F1। m1 এসে m2কে যে ধাক্কা দিল সেইটা হচ্ছে F1। তাহলে m1 m2কে F1 বলে ধাক্কা দিল।
এখন নিউটনের সূত্র অনুসারে কি হবে, প্রত্যেক ধাক্কারই একটা সমান ও বিপরীত ধাক্কা থাকবে, মানে ধাক্কা দিলে ধাক্কা পাওয়া যাবে, মানে আমরা বলবো প্রত্যেক ধাক্কারই একটা বিপরীত ও সমান ধাক্কি থাকবে নাকি, সব ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া থাকলে সব ধাক্কার একটা ধাক্কি থাকবে। মানে সোজা কথা হচ্ছে এই সূত্রটাকে যদি আমরা সমাজবিজ্ঞানের ভাষায় বলি তাহলে ইট মারলে পাটকেল খেতে হবে, তুমি যদি কোনো অন্যায় করো তার শাস্তি একদিন পেতে হবে। তো এখানে তো প্রকৃতিতে সেটা কি হয়, আমরা আমাদের সমাজে যদি কোনো অন্যায় করে থাকি, যদি কাউকে ঠকায় থাকি, সেইটার বিচার আমরা পরে পাবো, পৃথিবীতেই পাবো। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে এটা একটু আলাদা, এটা সাথে সাথে ক্রিয়া করার সাথে সাথে তুমি কি পেয়ে যাবা, প্রতিক্রিয়া পেয়ে যাবা। বাস্তবে এটা নাও হতে পারে, আমাদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এটা নাও হতে পারে, জড় বস্তুর ক্ষেত্রে এটা সত্যি ক্রিয়া দেওয়ার সাথে সাথে প্রতিক্রিয়া হতে পারে। মনে করো যে আমাদের ক্ষেত্রে কি হতে পারে, বাস্তবে মনে করো তোমাকে একজনকে অপমান করলো, তখন তুমি চিন্তা করলে যে এইটার শোধ আমি পরে নিব, আমাকে অপমান করা এটার শোধ আমি, এই যে প্রতিক্রিয়াটা তুমি পরে দিবা, হতে পারে। কিন্তু জড় বস্তু এরকম করবে না, জড় বস্তুকে ক্রিয়া দেওয়ার সাথে সাথে কি করবে, সে সাথে সাথে প্রতিক্রিয়া দিয়ে দিবে। তাহলে M1 এসে যখন M2 কে F1 বলে ধাক্কা দিল, M2 ও M1 কে প্রতিক্রিয়াটা দিবে, প্রতিক্রিয়াটা মনে করো F2, তাহলে M2 M1 কে ধাক্কা দিবে, মানে প্রতিক্রিয়া দিবে, এটা হচ্ছে F2। তাহলে M1 M2 কে F1 বল প্রয়োগ করলো, আর M2 M1 এর উপর F2 বল প্রয়োগ করলো। এই দুইটা বল পরস্পর সমান এবং বিপরীত, এই দুইটা বল পরস্পর সমান এবং বিপরীত নিউটনের সূত্র অনুসারে। তাহলে নিউটনের থার্ড ল অনুসারে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে। M1 M2 কে ক্রিয়া দিল, এটা হচ্ছে ক্রিয়া, আর M2 M1 কে দিল F2, এটা হচ্ছে প্রতিক্রিয়া। এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান হবে এবং বিপরীত হবে। আমি যদি এটা ভেক্টর ফর্মে লিখি তাহলে F1 ইকুয়াল মাইনাস F2, আর যদি শুধু মান আকারে লিখি মান, তাহলে মান হবে সমান। তার মানে F1 ও F2 এর মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। আবার আমি এখান থেকে লিখতে পারি, দেখো F1 এটা এই পাশে আসলে হবে F2, F1 ইকুয়াল মাইনাস F2, তাহলে এই পাশে আসলে F2 ইকুয়াল কি হবে 0। তার মানে এই যে একটা সংঘর্ষ হলো, এই পুরো সংঘর্ষে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া আর কোনো বল কাজ করেনি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার যোগফল সবসময় শূন্য হবে, ঠিক আছে। তো এই সূত্রটা খুব সোজা, খুব সোজা বলাটা অন্যায়, এই সূত্রের অনেক ব্যবহার, অনেক কিছু আছে সূত্রের ভিতরে, সূত্রের বিবৃতিটা সবার মনে থাকে, এই জন্য সবাই সূত্রটাকে সোজা বলে। সূত্রটাকে ইন্টারেস্টিং বলতে পারো, সোজা বলার কোনো দরকার নেই। M1 M2 যেটা বলছিলাম, M1 M2 এর উপর একটা বল প্রয়োগ করলো F1, M2 M1 এর উপর একটা বল প্রয়োগ করলো F2, এটা ক্রিয়া, এটা প্রতিক্রিয়া। আমরা সূত্র থেকে লিখতে পারি ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান। এখন এই থার্ড ল থেকে কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে। পয়েন্টটা কি, ক্রিয়া এবং প্রতিক্রিয়া, ক্রিয়া ও প্রতিক্রিয়া ভিন্ন দুটি বস্তুর উপর ক্রিয়াশীল। ক্রিয়া প্রযুক্ত হয়েছে M2 এর ওপর, প্রতিক্রিয়া প্রযুক্ত হয়েছে F1 এর ওপর, M1 এর ওপর। তার মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কিন্তু একই বস্তুর ওপর ক্রিয়াশীল হচ্ছে না, ক্রিয়া এবং প্রতিক্রিয়া প্রযুক্ত হচ্ছে দুটো ভিন্ন বস্তুর ওপর। এই ক্রিয়ার কারণে M1 এর মোমেন্টাম বা ভরবেগ চেঞ্জ হবে, আর প্রতিক্রিয়ার কারণে M1 এর ভরবেগ চেঞ্জ হবে। তবে এটা দেখে কেউ ঘাবড়ানো যাবে না, যেহেতু এখান থেকে আসছে যে F1 প্লাস F2 ইকুয়াল 0, তার মানে আমরা লিখতে পারি সামেশন F ইকুয়াল 0। সামেশন F ইকুয়াল 0, এই সামেশন F কিন্তু পুরো সিস্টেমের, এই সামেশন Fটা কিন্তু পুরো সিস্টেমের
ফোর্স কিন্তু জিরো। যে কোনো একটা বস্তুর ওপর ফোর্স কিন্তু জিরো না। দেখো M2 ওপর কিন্তু বল প্রয়োগ হয়েছে F1, আর M1 এর উপর কিন্তু প্রযুক্ত হয়েছে F2। M1 M2 ভরের বস্তু অনুভব করছে F1 বল, আর M1 ভরের বস্তু অনুভব করছে F2 বল। দুইটা বস্তুই ভিন্ন ভিন্ন দুইটা বল অনুভব করছে, এবং দুইটা বস্তুরই কিন্তু ভরবেগ চেঞ্জ হবে। দুইটা বস্তুরই কিন্তু ইন্ডিভিজুয়ালি ভরবেগ চেঞ্জ হবে, কিন্তু পুরো সিস্টেমের সামেশন এফ টোটাল ফোর্সটা কিন্তু জিরো। এখানে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল নাই, ক্রিয়া প্রতিক্রিয়ার সমষ্টি জিরো, মানে এই টোটাল সিস্টেমের ফোর্সটা কত? জিরো। ইন্ডিভিজুয়ালি শুধু M1 এর ওপর আমরা কিন্তু এখানে M2-র ক্ষেত্রে লিখতে পারবো, M2-র ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারবো F1 সমান M2A। আবার M1 এর জন্য আমরা কি লিখতে পারবো? M1 এর জন্য কিন্তু আমরা লিখব F2 সমান M1A, কারণ M2 ভরের বস্তু কিন্তু F1 অনুভব করছে, তাহলে F1 সমান M2A হবে। আবার M1 ভরের বস্তু কিন্তু F2 অনুভব করছে, তাহলে আমরা F2 সমান M1 লিখতে পারবো, M1A। কিন্তু পুরো সিস্টেমের যে সামেশন এফ সেইটা কিন্তু জিরো। আশা করি এটা সবাই বুঝতে পারছো। এবার নিউটনের থার্ড ল এর খুব গুরুত্বপূর্ণ দুইটা অ্যাপ্লিকেশন, তার মধ্যে একটা ভরবেগের সংরক্ষণ সূত্র নামে পরিচিত, আর একটা রকেট। এই দুইটা তোমাদের সিলেবাসে আছে। নিউটনের থার্ড লর দুইটা অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র, আর একটা হচ্ছে রকেট। তো আমরা প্রথমে আলোচনা করব ভরবেগের সংরক্ষণ সূত্র। এই টপিকটার দুইটা অংশ, ওয়ান ডাইমেনশন, টু ডাইমেনশন। ওয়ান ডাইমেনশনটা এসএসসি এবং ইন্টার সবার জন্য প্রযোজ্য, আর টু ডাইমেনশনটা শুধুমাত্র এইচএসসির জন্য প্রযোজ্য। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পড়ব নিউটনের থার্ড ল থেকে একটা অ্যাপ্লিকেশন, যেটাকে বলা হয় ভরবেগের সংরক্ষণ সূত্র বা কনজারভেশন অফ মোমেন্টাম। এখানে দেখো M1 ভরের একটা বস্তু U1 বেগে এদিকে চলছে, আবার M2 ভরের একটা বস্তু U2 বেগে একই দিকে চলছে। দুটো বস্তু একই দিকে চলছে, একই দিকেও চলতে পারে, মুখোমুখি চলতে পারে, এখানে একই দিকে চলছে। এক পর্যায়ে যে এখানে কি হলো, বস্তু দুইটার মধ্যে একটা কলিশন হলো, একটা সংঘর্ষ হলো। এখানে একটা সংঘর্ষ হলো। সংঘর্ষের পরে M1 ভরের বস্তু চলছে V1 বেগে, M1 ভরের বস্তু চলছে V1 বেগে, আর M2 ভরের বস্তু চলছে V2 বেগে। এখানে দেখো সংঘর্ষের আগে M1 ভরের বস্তু চলছিল U1 বেগে, আর M2 ভরের বস্তু চলছিল U2 বেগে। সংঘর্ষের পরে দুইটা বস্তুরই বেগ চেঞ্জ হয়ে V1 আর V2 হয়েছে, তাই না? দুইটা বস্তুরই বেগ চেঞ্জ হয়ে গেছে। বেগ চেঞ্জ হয়ে গেছে মানে ভরবেগ চেঞ্জ হয়েছে। তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বস্তুর কিন্তু মোমেন্টাম চেঞ্জ হয়, কিন্তু থার্ড ল থেকে আমরা জানি যে F1 ইকুয়াল মাইনাস F2 বা F1 প্লাস F2 ইকুয়াল 0। এটাকে বলা হয় সামেশন এফ, এবং অবশ্যই পুরো সিস্টেমের, এই পুরো সিস্টেমের সামেশন এফ 0। এখন সামেশন এফ, পুরো সিস্টেমের সামেশন এফ সমান আমরা কিন্তু লিখতে পারি ডেল্টা পি বাই ডেল্টা টি ইকুয়াল 0। এটা কেন লিখতে পারি? কারণ আমরা সবাই জানি যে বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। নিউটনের সেকেন্ড ল, এটা সেকেন্ড ল, তাই না? সেকেন্ড ল থেকে জানি যে প্রযুক্ত বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমরা সামেশন এফ সমান লিখতে পারি ডেল্টা পি বাই ডেল্টা টি ইকুয়াল 0। এখান থেকে ডেল্টা পি সমান আমরা লিখতে পারি 0। ডেল্টা পি কি? এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, বা এই ডেল্টা পিটা কি? ভরবেগের পরিবর্তন, চেঞ্জ অফ মোমেন্টাম। তার মানে ডেল্টা পি সমান যদি 0 হয়, তাহলে আমরা লিখতে পারি পিটা কি? পি কনস্ট্যান্ট।
এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় স্টুডেন্টদের, সেটা হচ্ছে পি কি করে কনস্ট্যান্ট হলো ভাই, পি কি করে কনস্ট্যান্ট হলো? আমি তো দেখছি যে এই ভরের বস্তুর ভরবেগ ছিল m1u1, এখানে ভরবেগ ছিল m1u1, চেঞ্জ হয়ে ভরবেগ হয়ে গেছে m1v1। আবার এখানে বস্তুর ভরবেগ ছিল m2u2, ভরবেগ চেঞ্জ হয়ে এখানে হয়েছে m2v2। তাহলে ভরবেগ তো m1 থেকে চেঞ্জ হয়ে এটা হয়েছে, m2u2 থেকে চেঞ্জ হয়ে এটা হয়েছে, ভরবেগ তো চেঞ্জ হচ্ছে। তাহলে কি করে আমি ভরবেগ কনস্ট্যান্ট লিখছি? এইটা বুঝতে হবে, এই পি যে কনস্ট্যান্ট না, এটা আসলে পুরো সিস্টেমের, যেহেতু টোটাল পুরো সিস্টেমের ফোর্সটা জিরো, তাই এই পিটা কিন্তু পুরো সিস্টেমের। তার মানে সামেশন পি এই পুরো সিস্টেমের যে ভরবেগের সমষ্টি, এইটা হচ্ছে কনস্ট্যান্ট। পুরো সিস্টেমের যে ভরবেগের সামেশন, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। যেহেতু সামেশন এফ সমান জিরো, পুরো সিস্টেমের সামেশন এফ সমান জিরো, অর্থাৎ পুরো সিস্টেমের সামেশন পিটাও হবে কনস্ট্যান্ট। তাহলে এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বস্তুর মোমেন্টাম চেঞ্জ হবে, কিন্তু টোটাল সিস্টেমের মোমেন্টামটা কিন্তু থাকবে কনস্ট্যান্ট। মানে বিষয়টা এমন যে এখানে তোমার সংঘর্ষটা ঘটছে, তাহলে সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি আর সংঘর্ষের পর ভরবেগের সমষ্টি সমান। সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি আর সংঘর্ষের পর ভরবেগের সমষ্টি কি হবে? সমান হবে। তবেই তো পুরো সিস্টেমের ভরবেগটা কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট মানে কি? চেঞ্জ হয়নি। তার মানে কলিশন হওয়ার আগে যে পরিমাণ ভরবেগ ছিল, কলিশন হওয়ার পরেও ঠিক সেই পরিমাণ ভরবেগই থাকবে পুরো সিস্টেমের। m1 এর ভরবেগ চেঞ্জ হয়ে এটা চেঞ্জ হবে, m2 এর ভরবেগও ইন্ডিভিজুয়ালি চেঞ্জ হবে, কিন্তু এখানে এই দুইটা সংঘর্ষের আগে এই যে দুইটা বস্তু, এদের যে টোটাল মোমেন্টাম আর সংঘর্ষের পরে যে দুইটা বস্তু, এই দুইটা বস্তুর টোটাল মোমেন্টাম সমান হবে। বোঝা গেছে? আমরা ধীরে ধীরে এটার ভিতরে ঢুকবো, তোমরা সবাই সঙ্গে থাকো। প্রিয় শিক্ষার্থী, ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা দুইভাবে ম্যাথগুলো সলভ করব। কিছু কিছু প্রবলেম থাকবে যেগুলো ওয়ান ডাইমেনশনাল প্রবলেম, আর কিছু কিছু প্রবলেম থাকবে টু ডাইমেনশনাল। তো একমাত্রিক সংঘর্ষ বা ওয়ান ডাইমেনশনাল কলিশনের ক্ষেত্রে আমরা ভরবেগের সূত্রটা বা ভরবেগের সংরক্ষণ সূত্রটা কিভাবে ব্যবহার করব, সেইটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এগুলোই বেশি আসে। মনে করো এটা একটা বস্তু, এই বস্তুর ভর m1 এবং এটা u1 বেগে গতিশীল। এইটা একটা বস্তু m2, এই বস্তুটা u2 বেগে গতিশীল। যেহেতু এটা ওয়ান ডাইমেনশনাল প্রবলেম, অর্থাৎ সব বস্তু একটা অক্ষেই গতিশীল থাকবে, হয় শুধু এক্স অক্ষে গতিশীল থাকবে, নয়তো ওয়াই অক্ষে গতিশীল থাকবে। একই সঙ্গে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা অক্ষেই গতিশীল থাকবে না। ওয়ান ডাইমেনশনে প্রত্যেকটা বস্তু শুধু একটা অক্ষের উপরেই অবস্থিত হবে। তাহলে m1 ভরের বস্তু u1 বেগে এবং m2 ভরের বস্তু u2 বেগে গতিশীল, এবং আমরা বললাম যে u1 গ্রেটার দেন u2। u1 যদি u2-র চেয়ে বেশি হয়, তাহলে একটা পর্যায়ে যে এই বস্তু দুইটার মধ্যে সংঘর্ষ হবে। সংঘর্ষ হলে এখানে ক্রিয়া থাকবে, প্রতিক্রিয়া থাকবে, এবং ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে দুইটা বস্তুরই ভরবেগ চেঞ্জ হবে। তো m1 ভরের বস্তু গতিশীল হবে v1 বেগে, আর m2 ভরের বস্তু গতিশীল হবে v2 বেগে। তাহলে এখানে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রে কি বলছিলাম? ভরবেগের সংরক্ষণ সূত্রে আমরা বলছিলাম যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া
অন্য কোনো বল ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল না থাকলে ভরবেগের সমষ্টি ধ্রুব হয়। এই কথাটার মানে কি? মানে হচ্ছে কোনো একটা সংঘর্ষে যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া কোনো বল কাজ না করে তাহলে এই যে এখানে সংঘর্ষ হয়েছে না, এই সংঘর্ষটাকে আমরা বলবো ঘটনা। তার কারণ সবসময় তো সংঘর্ষ হবে না, আমরা বলবো ঘটনা, বোঝার জন্য বলবো। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যদি কোনো বল কাজ না করে তাহলে এই যে ঘটনা এখানে ঘটছে, মানে বস্তু দুইটার মধ্যে যে সংঘর্ষ হয়েছে, এই ঘটনা ঘটার পূর্বে ভরবেগের সমষ্টি আর ঘটনা ঘটার পরে ভরবেগের সমষ্টি সমান। কি বললাম? বললাম যে ঘটনা ঘটার পূর্বে ভরবেগের সমষ্টি ইকুয়াল ঘটনা ঘটার পর ভরবেগের সমষ্টি। ওকে, এখন দেখো তাহলে ঘটনা কোথায়? এই যে এখানে দুটো বস্তুর মধ্যে যে সংঘর্ষ হয়েছে এইটাই হচ্ছে ঘটনা। তাহলে ঘটনা ঘটার পূর্বে ভরবেগের সমষ্টি কি হবে? দেখো এই বস্তুর ভরবেগ কত? m1 u1। এই বস্তুটা দেখো কোন অক্ষে গতিশীল? অক্ষটা দেখতে হবে। এটা কিন্তু দেখো প্লাস এক্স অক্ষে গতিশীল, এইদিকে প্লাস এক্স অক্ষ। তাহলে প্লাস এক্স অক্ষে গতিশীল, এর আগে আমি প্লাস দিলাম। আবার দেখো এই বস্তুর ভরবেগ কত? m2 u2। এটা কোন অক্ষে গতিশীল? দেখো প্লাস এক্স অক্ষে গতিশীল, এটার আগেও প্লাস দিলাম। তার মানে এই দুটো যোগ হয়ে গেল। এই যোগ চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে। তাহলে এইটা হচ্ছে ঘটনা ঘটার পূর্বে ভরবেগের সমষ্টি। আর ঘটনা ঘটার পরে দেখো এই বস্তুর ভরবেগ কত? m1 v1। এটা প্লাস এক্স অক্ষে, তাই এর আগে প্লাস দিবা। এটার ভরবেগ কত? m2 v2। এটাও দেখো প্লাস এক্স অক্ষে, সবগুলোই প্লাস এক্স অক্ষে, এটার আগে প্লাস হবে। তাহলে এই প্লাস না দিলেও হবে। তাহলে দেখো এটা হচ্ছে ঘটনা ঘটার পূর্বে ভরবেগের সমষ্টি, এটা হচ্ছে ঘটনা ঘটার পরে ভরবেগের সমষ্টি। অর্থাৎ পুরো সিস্টেমের ভরবেগটা কনস্ট্যান্ট থাকছে। তাহলে ঘটনা ঘটার পূর্বে ভরবেগের মোট যোগফল আর ঘটনা ঘটার পর ভরবেগের মোট যোগফল সমান হবে, সমান হবে। তো আশা করি সূত্রটা সবাই বুঝতে পারছো। এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ভরবেগ কিন্তু ভেক্টর রাশি। ভরবেগ ভেক্টর রাশি। তাহলে ভরবেগকে যখন তুমি যোগ করবা তখন যোগ করার সময় অবশ্যই ডিরেকশনটাকে মাথায় আনতে হবে। কারণ দেখো এই বস্তু এইদিকে যাচ্ছিল, এই দুটো বস্তু দেখো একই দিকে যাচ্ছে, তাই আমরা এখানে যোগ করছি। আবার এই দুটো বস্তু দেখো একই দিকে যাচ্ছে, তাই আমরা এখানে যোগ করছি। অবশ্যই বস্তু দুটো কোন অক্ষে গতিশীল সেই অক্ষের উপর ডিপেন্ড করে যোগটা করতে হবে। একটা যদি প্লাস এক্স অক্ষ আর একটা যদি মাইনাস এক্স অক্ষে গতিশীল থাকে তাহলে যোগ করার সময় কিন্তু বিয়োগ হবে। আমার কথা বুঝতে পারছো? অক্ষটা দেখে কিন্তু বিষয়টা চিন্তা করতে হবে। দেখো এখন তাহলে সূত্রটা দাঁড়ালো কি? ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যদি কোনো ফোর্স না থাকে তাহলে একটা ঘটনা ঘটার পূর্বে ভরবেগের যোগফল আর ঘটনা ঘটার পরে ভরবেগের যোগফল সমান হবে। ঠিক আছে? তো প্রবলেমগুলো দেখো। মনে করো এটা একটা বস্তু m1 12 কেজি, এইদিকে চলছে u1 10 মিটার পার সেকেন্ড বেগে। এটা মনে করো একটা m2 ভরের বস্তু 8 কেজি, এটা চলছে 8 মিটার পার সেকেন্ড বেগে। এবার এই দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার পরে এই বস্তুটা m1 ভরের বস্তুটা যদি v1 বেগে চলে, v1 এর মান যদি হয় 8 মিটার পার সেকেন্ড, তাহলে m2 ভরের বস্তুটা
কত বেগে চলবে। তাহলে m1 ভরের বস্তু 12 কেজি ভরের বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে যে m2 ভরের 8 কেজি ভরের বস্তুকে ধাক্কা দিল, যে বস্তুটা 8 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। ধাক্কার পরে m1 ভরের বস্তু চলা শুরু করছে 8 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে m2 ভরের বস্তু কত বেগে চলবে। তাহলে সবার আগে যেটা চিন্তা করবা যে সূত্রটা কি, ঘটনা ঘটার পূর্বে ভরবেগের সমষ্টি আর ঘটনা ঘটার পরে ভরবেগের সমষ্টি। তো এইখানে আমার ঘটছে কি ঘটনা, ঘটনা কোথায় ঘটছে সেটা আগে বুঝতে হবে। তাহলে ঘটনা ঘটার পূর্বে ভরবেগের সমষ্টি কত, দেখো এটার ভরবেগ কত m1 u1, এটার ভরবেগ কত m2 u2, দুইটা একই দিকে না, এটাও প্লাস এক্স অক্ষে এটাও প্লাস এক্স অক্ষে, দুটার আগেই প্লাস দিলাম। এটার ভরবেগ কত m1 v1, এটার ভরবেগ কত m2 v2, দুটো একই দিকে না, এটাও প্লাস এক্স অক্ষে এটাও প্লাস এক্স অক্ষে, দুটার আগেই প্লাস দিলাম। এই প্লাস অবশ্য না দিলেও হয়, এই দুটো সমান হবে সূত্র অনুসারে। তাহলে মান বসাও, 12 আর 10 বসাও, তাহলে 12 10 120 হবে, এটা 8 8 64 হবে। m1 v1 এটা যেহেতু এটা 12 কেজি তাহলে 8 12 96 হবে। m2 হবে 8 v2, 120 প্লাস 64 মাইনাস 96, তাহলে v2 সমান হবে 120 প্লাস 64 মাইনাস 96 বাই 8। এটা ক্যালকুলেটরে হিসাব করো, দ্বিতীয় বস্তুটা এত বেগে চলবে। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো, খুব ইজি অঙ্ক। আমরা স্টেপ বাই স্টেপ এই ওয়ান ডাইমেনশনের আরও কিছু অঙ্ক সলভ করতে থাকবো। এইবার আরেকটা অঙ্ক দেখো, প্রবলেম 2। এখানে বলছে 12 কেজি ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে এসে 40 কেজি ভরের একটা স্থির বস্তুকে ধাক্কা দিল। আচ্ছা, 12 কেজি ভরের একটা বস্তু m1 12 কেজি 20 মিটার পার সেকেন্ড 20 মিটার পার সেকেন্ড বেগে এসে এটা একটা বস্তু m2 যার ভর 40 কেজি এবং এটা স্থির, তার মানে এটার বেগ u2 হচ্ছে 0। এই স্থির বস্তুকে ধাক্কা দিল, দুটো বস্তুর মধ্যে ধাক্কা হলো। ধাক্কা দেওয়ার পরে এরা মিলিত হয়ে যায়, মানে এরা আলাদা হয় না। m1 m2কে ধাক্কা দিয়ে একত্রে জোড়া লেগে যায়, মিলিত হয়ে যাওয়ার পর মিলিত বস্তুর বেগ কত হবে সেটা বের করব। তাহলে সূত্র একটাই, ঘটনা ঘটার পূর্বে ভরবেগের সমষ্টি ইকুয়াল ঘটনা ঘটার পরে ভরবেগের সমষ্টি। তাহলে এই যে এখানে ঘটনাটা ঘটছে, তাই না, সংঘর্ষ হয়েছে, এটাই ঘটনা। ঘটনা ঘটার পূর্বে অবজেক্ট কয়টা, দুইটা। ঘটনা ঘটার পূর্বে দুইটা অবজেক্ট, এই দুইটা অবজেক্টের ভরবেগের সমষ্টি কত হবে m1 u1 প্লাস m2 u2। ঘটনা ঘটার পরে কি হয়েছে, বস্তু দুইটা মিলিত হয়ে এক হয়ে গেছে, m1 m2 একসাথে একটা বস্তু হয়ে গেছে। তাহলে একটা বস্তু মানে কত, একটা বস্তু মানে টোটালটা m1 প্লাস m2 না, এবং মিলিত হয়ে এরা এই ভি বেগে চলছে, তাহলে ভরবেগ কত হবে, এই দেখো মিলিত বস্তুর ভরবেগ হবে এটা m1 প্লাস m2 ইন্টু ভি। এই যেমন এইটা কিন্তু এইদিকে এটা স্থির, আমরা ধরে নিচ্ছি যে গতিশীল হলে এইদিকেই হতো, এটা তো 0, প্লাস দেওয়া যায় মাইনাস দেওয়া, তাহলে m1 হচ্ছে 12 ইন্টু 20 প্লাস 0, আর এটা হবে 12 প্লাস 40 ভি। তাহলে এই ভি যদি আমি বের করতে চাই তাহলে কি করব, 12 ইন্টু 20 বাই 12 প্লাস 40, যে মানটা পাবো এটাই হবে বস্তু দুইটির মিলিত বেগ। খুব সোজা অঙ্ক, আশা করি সবাই এটা ক্লিয়ার বুঝতে পারছো। এরপরে আমরা নেক্সট অঙ্কে যাব। তো প্রিয় শিক্ষার্থী, নেক্সট অঙ্কটা দেখো, এটা প্রবলেম নাম্বার 3। এখানে বলছে 12 কেজি ও 15 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড ও 7 মিটার পার সেকেন্ড বেগে পরস্পরের দিকে গতিশীল হয়ে ধাক্কা লেগে মিলিত হয়ে গেল। আচ্ছা, 12 কেজি আর 15 কেজি ভরের দুটা বস্তু, এটা যদি হয় 12 কেজি, এটা 15 কেজি, এরা দুইজন পরস্পরের দিকে u1 10 মিটার পার সেকেন্ড, u2 7 মিটার পার সেকেন্ড পরস্পরের দিকে আসছে।
এসে মুখোমুখি কি হলো, এদের মধ্যে সংঘর্ষ হয়ে গেল। সংঘর্ষ হওয়ার পরে দুইজন এসে দুই দিক থেকে সংঘর্ষ হয়ে এরা মিলিত হয়ে গেছে। তো ধরে নিলাম যে এই মিলিত বেগ, এটা m1 এটা m2, তো মিলিত বেগ হচ্ছে v। এই ভিটা কোন দিকে যাবে, এই ভিটা কোন দিকে যাবে এবং কত বেগে যাবে, মিলিত বেগ নির্ণয় করতে বলছে। অবশ্যই মিলিত বেগ মানে মান এবং দিক। এর আগের অঙ্কগুলোতে আমরা দিক বের করিনি, কারণ আমরা বুঝতেই পারছিলাম যে কোন দিকে যাবে। কিন্তু এখানে যেহেতু বস্তু দুইটা দুই দিক থেকে আসছে, দুই দিক থেকে দুইটা বস্তু এসে সংঘর্ষ হলো, হয়ে কিন্তু মিলিত হয়ে গেলে এদিকেও যেতে পারে, আবার মিলিত হয়ে এদিকেও আসতে পারে, তাই না? তো এরা এইদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, আমরা জানি না কোন দিক যাবে। তাহলে আমরা কি করবো এখন? দেখো, ওই যে বললাম সূত্র একটাই, ঘটনা ঘটার পূর্বে ভরবেগের সমষ্টি আর ঘটনা ঘটার পরে ভরবেগের সমষ্টি সমান। এইখানে ঘটছে ঘটনা সংঘর্ষ, তাহলে ঘটনা ঘটার পূর্বে ভরবেগের সমষ্টি। দেখো এই বস্তু কোন দিকে যাচ্ছে? প্লাস এক্স অক্ষে, কিন্তু এটা কিন্তু যাচ্ছে মাইনাস এক্স অক্ষে। তাহলে এই দুটার ভরবেগের সমষ্টি কি হবে? m1 u1 মাইনাস m2 u2। এটা প্লাস, এটা প্লাস এক্স অক্ষের দিকে যাচ্ছে তাই প্লাস, এটা মাইনাস এক্স অক্ষের দিকে যাচ্ছে তাই মাইনাস। আর মিলিত বস্তুর বেগ হবে m1 প্লাস m2, মিলিত বস্তুর ভরবেগ v। কিন্তু কোন দিক যাবে আমরা জানি না, এ কি প্লাস এক্স অক্ষের দিক যাবে না মাইনাস এক্স অক্ষের দিক যাবে আমরা জানি না। যেটা জানবো না সেটার আগে প্লাস দিব, যেটা জানবো না সেটার আগে প্লাস দিব। এইবার মান বসাও, 12 ইন্টু 10 মাইনাস 15 ইন্টু 7, 12 প্লাস 15 ইন্টু ভি। ভিস কি হবে? এটা হবে 120, এটা হবে 105। 4 15 60, 3 15 45, 60 আর 45-এ 105 ভাগ, এটা হবে 15 আর 12 27। এটা হবে কত? 15/27। সামনে কত? প্লাস। দেখো সামনে কিন্তু প্লাস আসছে। প্লাস মানে কি? প্লাস মানে মিলিত বস্তু যাবে এই দিকে, প্লাস এক্স অক্ষের দিকে। তাহলে আমরা বলতে পারি যে বস্তু দুটি মিলিত হয়ে 15/27 মিটার পার সেকেন্ড বেগে, প্লাস এক্স মানে কোন দিকে? দেখো প্রথম বস্তু যেদিকে যাচ্ছিল সেই দিকে, তাহলে প্রথম বস্তুর দিকে যাবে। তাহলে বস্তু দুটি মিলিত হয়ে 15/27 মিটার পার সেকেন্ড বেগে প্রথম বস্তুর দিকে যাবে। আশা করি সবাই এটা বুঝতে পারছো। এরপরে নেক্সট অঙ্ক দেখবা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 4 নম্বর অঙ্কটা করব। দেখো অঙ্কটা খুব মজার, মনোযোগ দিবা দেখবা। 12 কেজি ও 8 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 12 কেজি ও 8 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে পরস্পরের দিকে 3 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে এসে পরস্পরকে ধাক্কা দিল। ধাক্কার পর প্রথম বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসলে দ্বিতীয় বস্তুটি কত বেগে কোন দিকে যাবে? আবারও পড়ছি অঙ্কটা। দুইটা বস্তু 12 কেজি আর 8 কেজি পরস্পরের দিকে আসছে 3 এবং 5 বেগে, এবং এরা পরস্পরকে ধাক্কা দেয়। ধাক্কার পরে প্রথম বস্তুটা 2 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসে, মানে প্রথম বস্তু যেদিকে যাচ্ছিল তার বিপরীত দিকে ফিরে আসছে। তাহলে দ্বিতীয় বস্তুটি কত বেগে কোন দিকে যাবে? একটা কথা বলে রাখি, অঙ্ক করার সময় অবশ্যই প্রত্যেকটা অঙ্কে তোমাকে চিত্র এঁকে করতে হবে। ফিজিক্সের প্রত্যেকটা অঙ্ক চিত্র এঁকে। আমরা অনেক সময় কি করি, অঙ্ক সাইড নোট দিয়ে করি। তো সাইড নোট দিয়ে অঙ্ক করলে যেটা হয় সেটা হচ্ছে অঙ্কের যে ভিজুয়ালাইজেশন সেটা আমাদের হয় না। আমরা সাইড নোট বসাই সূত্র লিখি, লিখে সেই সূত্রে মান বসাই, উত্তর বের করার চেষ্টা করি। কিন্তু যেগুলো অঙ্ক একটু কনসেপচুয়াল, একটু বড় অঙ্ক বা অঙ্কগুলোর মধ্যে কয়েকটা ধাপ থাকে, সেই অঙ্কগুলো তুমি যদি চিত্র আঁকো, চিত্র আঁকলে তুমি রাশিগুলো খুব সহজেই ধরতে পারবা, কোথায় কোন রাশিটা আছে, কোনটা আদি কোনটা শেষ, কোনটা ঘটনার আগে কোনটা ঘটনার পরে, এগুলো তুমি খুব সহজেই বুঝতে পারবা। এই জন্যে যে কোনো অঙ্ক তোমরা যখন করবা তখন একটু ভিজুয়ালাইজ করবা,
যে অঙ্কে যে দৃশ্যের কথা বলছে সেই দৃশ্যটা তোমরা দেখার চেষ্টা করবা এবং সেটাকে প্রথমে ছবিতে আঁকবা, ছবির মতো করে সুন্দর করে এঁকে নিয়ে তারপরে, যেমন আমি এখানে যে অঙ্কগুলো করছি প্রত্যেকটা অঙ্কে আমি কিন্তু পাশে এরকম একটা সাইড নোট দিয়ে M1 এত, M2 এত, U1 এত, U2 এত এইভাবে লিখে আমি সূত্র বসাচ্ছি না। আমরা ছোটোবেলায় অঙ্ক অনেকেই আমরা এইভাবে অঙ্ক করা শিখি, যে এখানে আমরা লিখি, এখানে লিখে আমরা কি করি, যা যা দেওয়া আছে তুলে নিই, তারপর আমরা এখানে বলি কি আমরা জানি বলে আমরা কি করি। কিন্তু এইভাবে অঙ্ক করলে যখনই তুমি বড় ধরনের কোনো অঙ্ক করতে যাবা, কোনো কনসেপচুয়াল অঙ্ক যখন তুমি করতে যাবা, তখন সেই অঙ্কটা করতে তোমার সমস্যা হবে। তার চেয়ে আমরা কি করব, যে কোনো অঙ্ক পড়ে সেই অঙ্কটাকে প্রথমে ছবি আঁকবো। ছবি এঁকে যখন তুমি অঙ্ক করতে পারবা, ছবি এঁকে যখন তুমি অঙ্ক করার প্র্যাকটিস করবা, তখন তুমি অনেক ধরনের অঙ্ক, অনেক নতুন অঙ্ক দিলেও তুমি ছবি এঁকে কোথায় কি হচ্ছে, কোথায় ত্বরণ, কোথায় মন্দন, কোথায় শেষ বেগ, কোথায় আদিবেগ, সব কিছু তুমি কি করবা, বুঝতে পারবা এবং তুমি সহজেই সূত্রগুলো আনতে পারবা। ঠিক আছে? আর অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু সূত্র নিয়ে কোনো কনফিউশন থাকা যাবে না। আমরা অনেক সময় কি করি, অঙ্ক পড়লাম, পড়ে আমরা বুঝতে পারছি ওই সূত্রটা হবে, আমরা বুঝতে পারছি ভরবেগের সংরক্ষণ সূত্রটা হবে, আমরা বুঝতে পারছি নিউটনের দ্বিতীয় সূত্রটা হবে, কিন্তু আমরা যখন লিখতে যাচ্ছি সূত্রটা লিখতে যা আমাদের কনফিউশন, এটা কি এটা হবে না এটা হবে, এটা হবে না এটা হবে, এরকম একটা চিন্তার মধ্যে থাকি আমরা। অনেকেই ভুল লিখে ফেলি সূত্র লিখতে যায়, এটা করা যাবে না। হ্যাঁ, এটা ঠিক যে ফিজিক্সে মুখস্থ করাটা খুব অন্যায়, কিন্তু প্রয়োজনে কিন্তু অনেক কিছু মুখস্থ রাখতে হয়। যেমন আমরা যে সূত্রগুলো লিখি, আমরা যখন লিখছি যে M1 U1 প্লাস M2 U2, বা আমরা লিখছি S সমান UT প্লাস হাফ AT স্কোয়ার, বা আরও অনেক সূত্র আছে, আমরা লিখছি Y সমান FL বাই A স্মল l, আমরা লিখছি T সমান RH রো G বাই 2 cos থিটা, আমরা লিখছি P1 V1 ইকুয়াল P2 V2, আমরা কত রকমের সূত্র লিখে অঙ্ক করছি। সেই সূত্রগুলো কিন্তু আমরা আলটিমেটলি আমাদের মাথার মধ্যে মুখস্থই থাকে। তো অঙ্কগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যায়, কিন্তু সূত্রগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। সূত্রগুলো লেখার সময় কনফিউশন থাকা যাবে না। ঠিক আছে? এবার দেখো আমি কি বললাম, অঙ্ক করার সময় আমাদেরকে ছবি আঁকতে হবে। তো আমি প্রত্যেকটা অঙ্কে ছবি এঁকেই করার চেষ্টা করছি, তোমরাও তাই করবা। তাহলে 12 কেজি ভরের বস্তু যাচ্ছে এইদিকে M1, আর M2 ভরের আরেকটা বস্তু আসছে এইদিকে, এটা U1 এটা U2, পরস্পরের দিকে এসে ধাক্কা লাগলো। ধাক্কা লাগলে এখানে তো ক্রিয়া প্রতিক্রিয়া থাকেই। ক্রিয়া প্রতিক্রিয়ার পরে কি হয়েছে, যে ধাক্কার পর প্রথম বস্তু, এই বস্তুটা 2 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে, মানে এই দিকে আসা শুরু করছে। M1 ভরের বস্তুটা এবার এই দিকে আসা শুরু করছে। তাহলে দ্বিতীয় যে বস্তুটা আছে, এই দ্বিতীয় বস্তুটা বেগ যদি হয় V2, এটার ভর তো M2, এটা কোন দিকে যাবে, এটা এদিকেও যেতে পারে, এদিকেও আসতে পারে, কোন দিকে যাবে সেটা আমরা বের করব। প্রথম বস্তুটা ধাক্কা লেগে বিপরীতে ফিরে আসছে, মানে ঘটনা এরকম হয়েছে, দুটা বস্তু পরস্পরের দিক থেকে এসে ধাক্কা লেগে প্রথমটা আবার বিপরীত দিক ঘুরে গেছে। এখন এই দ্বিতীয়টা কোন দিক যাবে সেটা বের করতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু ঘটনাটা ঘটে গেছে। তাহলে ঘটনা ঘটার আগে ভরবেগের সমষ্টি আর ঘটনা ঘটার পরে ভরবেগের সমষ্টি সমান। তাহলে এইটা কোন অক্ষে, দেখো এই বস্তু কোন অক্ষে, প্লাস এক্স অক্ষে, এটা মাইনাস এক্স অক্ষে। সংঘর্ষের পরে এটা মাইনাস এক্স অক্ষে, আর এটা আমরা জানি না কোন দিকে। তাহলে এখানে ঘটনা ঘটার আগে ভরবেগের সমষ্টি কি হবে, M1 U1 এটার আগে প্লাস, আর M2 U2 এটার আগে মাইনাস, ইকুয়াল। এবার ঘটনা ঘটার পরে এটার ভরবেগ কত, দেখো M1 V1, এটা কিন্তু বিপরীত দিকে ফিরে আসছে, কোন দিকে, এটা মাইনাস এক্স অক্ষে, এটার আগে মাইনাস, আর এটা হবে M2 V2, এটা কোন দিকে আমরা জানি না, তাহলে এটা কি দিব, এটা দিব প্লাস। এবার এখান থেকে আমাকে বের করতে হবে V2 কত, মান বসাও। তাহলে M1 এর মান 12 × 3, 8 × 5, মাইনাস 12 × 2, এটা 2 প্লাস 8 V2, এটা হচ্ছে তাহলে 36 মাইনাস 40 মাইনাস 24 প্লাস 8 V2, এটা হচ্ছে -4
-24 প্লাস 8v2। তাহলে 8v2 সমান কত হবে? 24 এই পাশে আসলে 24 থেকে 4 বাদ 20 হবে। v2 হবে 20/8। এটা হবে কত তাহলে বলো? 4 দিয়ে ভাগ করলে 5/2 বা 2.5 মিটার পার সেকেন্ড। প্লাস আসছে না মাইনাস আসছে? দেখো এটা কিন্তু প্লাস আসছে, তার মানে এই বস্তুটা প্লাস এক্স অক্ষের দিকে যাবে, তার মানে এই বস্তু যাবে এই দিকে। তাহলে আমরা উত্তরটা কি লিখতে পারি? যেহেতু প্লাস আসছে এটা প্লাস এক্স অক্ষের দিকে যাবে, প্লাস এক্স অক্ষের দিকে যাচ্ছিল প্রথম বস্তু। তাহলে আমরা বলবো যে এভাবে বলবো অ্যান্সারটা, যে ধাক্কার পর দ্বিতীয় বস্তু 2.5 মিটার পার সেকেন্ড বেগে প্লাস এক্স অক্ষের দিকে, মানে প্রথম বস্তু যেদিকে যাচ্ছিল, প্রথম বস্তু যেদিকে যাচ্ছিল তার দিকে যাবে। কিংবা এখানে প্রথম বস্তু তো আবার ধাক্কার পরে বিপরীত দিকে ফিরে আসছে, এভাবে না লিখলে একটা কনফিউশন তৈরি হচ্ছে। তুমি এটাও লিখতে পারো যে ধাক্কার পরে দ্বিতীয় বস্তু 2 মিটার পার 5 সেকেন্ড বেগে বিপরীত দিকে যায়। বিপরীত দিকে কেন বললাম? কারণ দ্বিতীয় বস্তু কিন্তু ধাক্কার আগে মাইনাস এক্স অক্ষের দিকে যাচ্ছিল, কিন্তু ধাক্কার পরে কিন্তু প্লাস এক্স অক্ষের দিকে যাচ্ছে, ওই জন্য আমি বললাম বিপরীত দিকে যাচ্ছে। তো আশা করি সবাই এটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, একটা বন্দুক দিয়ে যখন গুলি করা হয় তখন এখানে কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা কাজ করে। ভরবেগের সংরক্ষণশীলতার নীতিতে আমরা জানি যে কোনো একটা ঘটনা ঘটার পূর্বে ভরবেগের সমষ্টি আর ঘটনা ঘটার পরে ভরবেগের সমষ্টি সমান। তো বন্দুকের ক্ষেত্রে ঘটনা কোনটা? একটা বন্দুক দিয়ে যখন আমরা গুলি করছি তখন একটা জিনিস খেয়াল করে দেখবা, ট্রিগার চাপলে বুলেট বের হচ্ছে। ট্রিগার চাপলে যে বুলেটটা বের হচ্ছে তখন বন্দুকটা কি করছে বলো তো? বন্দুকটা কিন্তু পেছন দিকে একটা ধাক্কা দিচ্ছে। এটা যারা বন্দুক দিয়ে কোনোদিন গুলি করেনি বা কোনোদিন এটা দেখেওনি তারা হয়তো জানে না, কিন্তু কমন সেন্স থেকে এটা মোটামুটি সবাই জানে যে বন্দুক দিয়ে একটা গুলি করলে গুলিটা যেমন সামনে বের হয়ে যায়, বুলেটটা যেমন সামনে বের হয়ে যায়, বন্দুকটা কিন্তু পেছন দিকে ধাক্কা দেয়। তো এই ঘটনায় কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কাজ করে, এবং এখানে ঘটনা কোনটা? ঘটনা হচ্ছে ট্রিগার চাপা। তাহলে আমরা বন্দুকের ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি দেখব। মনে করো এটা একটা বন্দুক, এখানে ট্রিগার আছে, এখানে ট্রিগার চাপতে হবে। এই বন্দুকের ভর হচ্ছে এম, আর বুলেটের ভর আমি ধরলাম স্মল এম। এই যে বন্দুক থেকে একটা ছোট্ট বুলেট যার ভর স্মল এম, এটা মনে করো ভি বেগে বের হয়ে যাচ্ছে। তাহলে ভি হচ্ছে বুলেটের বেগ। এই বুলেট যখন ভি বেগে এদিকে বের হয়ে যাচ্ছে তখন বন্দুক কি করবে? বন্দুক পেছন দিকে একটা ধাক্কা দিবে। এই বন্দুক পেছন দিকে একটা ধাক্কা দিবে। তাহলে ঘটনাটা কেমন ঘটবে? তাহলে এই ভিটা হচ্ছে বন্দুকের পশ্চাৎবেগ। তাহলে আমরা যে চিত্রটা আঁকছি এই চিত্র অনুসারে বুলেট কোন দিকে যাচ্ছে দেখো, আমরা সবাই জানি যে এই যে এইদিকে প্লাস এক্স, এইদিকে মাইনাস এক্স। তাহলে বুলেট যাচ্ছে প্লাস এক্স অক্ষ বরাবর আর বন্দুক পেছনে ধাক্কা দিচ্ছে মাইনাস এক্স অক্ষ বরাবর। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রটা, বন্দুকের ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্রটা আমরা কি লিখব? আমরা লিখব ঘটনা ঘটার পূর্বে ভরবেগের সমষ্টি ইকুয়াল ঘটনা ঘটার পরে ভরবেগের সমষ্টি সমান। এখানে ঘটনা কোনটা? ঘটনা হচ্ছে ট্রিগার চাপা, গুলি ছোড়াটাই হচ্ছে ঘটনা। তাহলে ট্রিগার চাপা
আমরা লিখব ট্রিগার চাপার পূর্বে ভরবেগের সমষ্টি ইকুয়াল ট্রিগার চাপার পর ভরবেগের সমষ্টি। ট্রিগার চাপার পূর্বে ভরবেগের সমষ্টি ইকুয়াল ট্রিগার চাপার পর ভরবেগের সমষ্টি। এখন বলো এই ঘটনায় অবজেক্ট কয়টা? অবজেক্ট হচ্ছে দুইটা, বুলেট, বন্দুক। ট্রিগার চাপার আগে বুলেট কোথায় ছিল? ট্রিগার চাপার আগে বুলেট বন্দুকের মধ্যে স্থির অবস্থায় ছিল। ট্রিগার চাপার আগে বন্দুকও কোনো পেছন থেকে কোনো ধাক্কা দেয়নি, তার মানে ট্রিগার চাপার আগে পূর্বে ভরবেগের সমষ্টি হবে 0 + 0, তাই না? কারণ ট্রিগার চাপার আগে বুলেট স্থির ছিল, তাই বুলেটের ভরবেগ 0। ট্রিগার চাপার পূর্বে বন্দুকও স্থির ছিল, তাই 0। এবার ট্রিগার চাপার পর এই যে বুলেটের ভরবেগ কত? ট্রিগার চাপার পর বুলেটের ভরবেগ হচ্ছে m × v, কোন অক্ষে? প্লাস এক্স অক্ষে, আমি প্লাস দিলাম। আর বন্দুকের ভরবেগ কত ট্রিগার চাপার পর? দেখো বন্দুকের ভর m, বন্দুকের বেগ v, কোন অক্ষে? বন্দুক পেছন দিকে ধাক্কা দেয়, তাই আমরা এখানে মাইনাস দিব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি mv = mv। এইটা দিয়ে আমরা বুলেট বন্দুকের প্রবলেম সলভ করতে পারবো। এখানে যদি বলা হয় n সংখ্যক বুলেট, তাহলে mv-র জায়গায় আমরা বসাবো mnv। বোঝা গেছে? তাহলে দেখো একটা প্রবলেম, এখানে যদি বলা হয় যে 2 কেজি ভরের একটি বন্দুক থেকে 50 গ্রাম ভরের একটি বুলেট 70 মিটার/সেকেন্ড বেগে বেরিয়ে গেলে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো। 2 কেজি ভরের একটা বন্দুক থেকে 50 গ্রাম ভরের একটা বুলেট 70 মিটার/সেকেন্ড বেগে বেরিয়ে গেল, তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করতে হবে। তাহলে এই যে প্রবলেমটা দেখছো, বন্দুক m ভরের বন্দুক v বেগে পেছনে ধাক্কা দিচ্ছে, স্মল m ভর 50 গ্রাম ভরের বুলেট স্মল v বেগে বেরিয়ে যাচ্ছে, বন্দুক পেছনে ধাক্কা দিচ্ছে। তাহলে আমরা কি করব? আমরা দেখতে পাচ্ছি এই যে এই কাজটা আমরা করব, ট্রিগার চাপার পূর্বে ভরবেগের সমষ্টি ইকুয়াল ট্রিগার চাপার পরে ভরবেগের সমষ্টি। আমরা সূত্র লিখব এটা, mv = mv, বুলেটের ভরবেগ ইকুয়াল বন্দুকের ভরবেগ। আমরা এগুলো করে নেব, কিন্তু আগে অঙ্ক যদি সৃজনশীলে আসে এগুলো আমরা করে নেব, আর যদি এমসিকিউ আসে এখান থেকে করব। তাহলে এই যে বন্দুকের পশ্চাৎ বেগ v, mv/m। এখন এই যে 50 গ্রাম আছে না, 50 গ্রামকে তো কেজি করতে হবে, গ্রাম তো বসানো যাবে না, আর v এর মান 70/2 কেজি। এখানে যা পাবা এটাই হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ। সাধারণত বন্দুকের ক্ষেত্রে পশ্চাৎ বেগ বের করতে বলে, পশ্চাৎ বেগ বের করলাম। তবে অনেক সময় পশ্চাৎ বেগ দেওয়া থাকে, বুলেটের ভর বা বুলেটের বেগ, মানে এই সূত্র থেকে যে কোনো কিছু বের করতে বলতে পারে। তো আশা করি বন্দুক আর বুলেটের যে সমস্যা সেটা তোমরা বুঝতে পারছো। এবার আমরা করব নৌকার সমস্যা। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নৌকায় উঠছো, নৌকায় যখন উঠছো নৌকা থেকে তো নামতেও হয়েছে, তাই না? তো নৌকা থেকে যখন নামবা একটা জিনিস খেয়াল করে দেখবা যে নৌকা থেকে নামার সময় কিন্তু আমরা নৌকার ওপর একটা বল প্রয়োগ করে তারপর নিচে নামি, এবং
আমি যখন নৌকা থেকে নামলাম, তো নৌকা কিন্তু পেছন দিকে একটু গতিশীল হয়। নৌকা থেকে ঠিক পাড়ে এসে যখন নৌকাটা থামে, নৌকা থেকে যখন তুমি লাফ দাও বা নামো, তখন নৌকা তোমার পায়ের ধাক্কায় কিন্তু নৌকা কিছুটা পেছনে সরে যায়। তো তুমি সামনের দিকে লাফ দিচ্ছ, নৌকা পেছন দিকে সরে যাচ্ছে, এটা কিন্তু হয়। তো এই ঘটনায় কি হয়, ভরবেগের সংরক্ষণ সূত্রটা কাজ করে। কিভাবে? নৌকা সংক্রান্ত প্রবলেম দেখো। তবে নৌকার অঙ্ক করার ক্ষেত্রে একটা শর্ত আছে, সেটা হচ্ছে চিত্র দেখে হাসা যাবে না, কারণ চিত্র আমি খুব ভালো আঁকতে পারি না। এটা নৌকা, মনে করো নৌকার উপরে এই ছেলেটা দাঁড়ায় আছে, নৌকার উপরে এই ছেলেটা দাঁড়ায় আছে, এর ভর কত? m1 বা শুধু m। নৌকার ভর হচ্ছে m। মান দিই, ছেলেটার ভর মনে করো 60 কেজি, আর নৌকার ভর মনে করো 100 কেজি। এই ছেলেটা নৌকার উপর থেকে লাফ দিল ভি বেগে। এই ভি এর মান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে নৌকাটি কত বেগে গতিশীল হবে? দেখো, এই ছেলেটা যদি নৌকা থেকে এইদিকে লাফ দেয়, তাহলে নৌকাটা এর পা দিয়ে যখন একটা বল প্রয়োগ করবে নৌকার উপরে এইদিকে, নৌকাটা কিন্তু এইদিকে গতিশীল হবে ভি বেগে। আমরা ধরে নিলাম যে এই ভিটাই আমাকে বের করতে হবে। এই ছেলে যখন এইদিকে লাফ দিচ্ছে, পা দিয়ে বল প্রয়োগ করছে, নৌকাটা এইদিকে গতিশীল হয়েছে, তাই না? তো নৌকার ক্ষেত্রে সূত্রটা কিভাবে আসবে? আমরা কিন্তু সূত্র প্রথম থেকে একটা সূত্রই বলছি, ঘটনা ঘটার পূর্বে ভরবেগের সমষ্টি ইকুয়াল ঘটনা ঘটার পরে ভরবেগের সমষ্টি সমান। তাহলে এখানে ঘটনা কোনটা? এই নৌকার ক্ষেত্রে ঘটনা হচ্ছে লাফ দেওয়া। তার মানে লাফ দেওয়ার পূর্বে ভরবেগের সমষ্টি আর লাফ দেওয়ার পরে ভরবেগের সমষ্টি সমান হবে। কি বললাম? লাফ দেওয়ার পূর্বে ভরবেগের সমষ্টি, লিখি এখানে লাফ দেওয়ার পূর্বে ভরবেগের সমষ্টি ইকুয়াল লাফ দেওয়ার পর ভরবেগের সমষ্টি। এখানে অবজেক্ট কয়টা? মানুষ আর নৌকা। তাহলে দেখো, লাফ দেওয়ার পূর্বে ভরবেগের সমষ্টি আমাকে করতে হবে। লাফ দেওয়ার পূর্বে ওই ছেলে কোথায় ছিল? লাফ দেওয়ার পূর্বে এই ছেলেটা নৌকার উপরে দাঁড়িয়েছিল, আর নৌকাটা মনে করো পানিতে ভাসছিল। তার মানে লাফ দেওয়ার পূর্বে ছেলেটা এবং নৌকা দুজন স্থির। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু বলেনি যে লাফ দেওয়ার পূর্বে ওদের ব্রেক টেক ছিল কিনা। তাহলে লাফ দেওয়ার পূর্বে ছেলে ও নৌকার বেগ কিন্তু 0। তাহলে লাফ দেওয়ার পূর্বে ভরবেগের সমষ্টি কি হবে? লাফ দেওয়ার পূর্বে ছেলেটার ভরবেগ কত? 0, আর নৌকার ভরবেগ কত? 0। আর লাফ দেওয়ার পর কি হচ্ছে দেখো, খুব ভালোভাবে চিন্তা করো। এখানে কল্পনা করো যে এটা প্লাস এক্স অক্ষ, এটা কিন্তু মাইনাস এক্স অক্ষ। এটা তাহলে ছেলেটা লাফ দিছে কোন দিকে? মাইনাস এক্স অক্ষে। তাহলে ছেলেটার ভরবেগ কত? mv। ছেলেটা কোন দিকে লাফ দিছে? মাইনাস এক্স অক্ষে, তাই আমি এর আগে মাইনাস দিলাম। আর নৌকা গতিশীল হচ্ছে কোন দিকে? প্লাস এক্স অক্ষে। দেখো এইদিকে প্লাস এক্স অক্ষ, তাই না? প্লাস mv। তাহলে এখান থেকে আমরা mv ইকুয়াল mv লিখতে পারি। ছেলেটার ভরবেগ ইকুয়াল নৌকার ভরবেগ, তাহলে v সমান হবে mv বাই m।
60 কেজি ইন্টু 4/100, 24/10, 2.4 মিটার পার সেকেন্ড। তাহলে নৌকাটা 2.4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে। আশা করি এটা সবাই বুঝতে পারছো। এটা খুব সিম্পল ছিল, একটা নৌকা থেকে একটা বালক লাফ দিচ্ছে। একটা নৌকা থেকে দুজন বালক লাফ দিতে পারে, একটা নৌকা থেকে দুজন বালক দুই দিকে লাফ দিতে পারে, 3-4 বালক লাফ দিতে পারে, নৌকাতে মাঝি থাকতে পারে, অঙ্ক অনেকভাবে হতে পারে। আমরা ধীরে ধীরে প্রত্যেকটাই করব, তোমরা সবাই সঙ্গে থাকো। এরপরে একটা প্রবলেম দেখো, মনে করো যে এরকম যদি হয় যে একটা নৌকা, এই নৌকার ওপর দুইটা ছেলে দাঁড়িয়ে আছে, M1 60 কেজি, M2 80 কেজি। নৌকার ভর M হচ্ছে 100 কেজি। এবার প্রথম বালক লাফ দিছে V1 বেগে, দ্বিতীয় বালক লাফ দিছে V2 বেগে। V1 এর মান 4 মিটার পার সেকেন্ড, V2 এর মান 3 মিটার পার সেকেন্ড। তাহলে একটা নৌকা 100 কেজি ভরের নৌকা থেকে দুইটা বালক একই দিকে লাফ দিল, তাহলে এইবার নৌকা কিন্তু দুজন বালক যদি এইদিকে লাফ দিচ্ছে, নৌকা কিন্তু এই দিক গতিশীল হবে, কারণ এরা দুজনই নৌকার উপর পা দিয়ে এইদিকে বল প্রয়োগ করবে। এই দেখো ভি, এই ভিটা আমাকে বের করতে হবে। তাহলে সূত্র কি? নৌকার ক্ষেত্রে সূত্র হচ্ছে, শর্টকাটে একটু লিখলাম, বিফোর জাম্প ইকুয়াল আফটার জাম্প। তার মানে লাফ দেওয়ার পূর্বে ভরবেগের সমষ্টি আর লাফ দেওয়ার পরে ভরবেগের সমষ্টি সমান। তাহলে লাফ দেওয়ার পূর্বে এখানে কিন্তু দুইটা ছেলে একটা নৌকা, তিনটা অবজেক্ট মনে রাখবা। লাফ দেওয়ার পূর্বে তিনজনই কিন্তু স্থির ছিল, এরা দুইজনই নৌকার উপর দাঁড়িয়ে ছিল, নৌকাটা স্থির ভাসছিল। তাহলে বিফোর জাম্প কিন্তু তিনজনের ভরবেগের সমষ্টি হবে 0, 0, 0, 0। এবার আফটার জাম্প, লাফ দেওয়ার পরে কি দেখো, এটা কল্পনা করবো, এটা +x, এটা -x। তার মানে এই দুইটা ছেলেই লাফ দিছে কোন দিকে? -x অক্ষের দিকে। তাহলে এটা হবে M1 V1 মাইনাস আবার -M2 V2, আর নৌকাটা যাচ্ছে +x অক্ষের দিকে, +mv। এখান থেকে v যদি বের করতে চাই, M1 V1 প্লাস M2 V2 বাই m, 60 ইন্টু 4 প্লাস 80 ইন্টু 3 বাই 100, 240 প্লাস 240 100, 480 বাই 100, 4.8 মিটার পার সেকেন্ড বেগে নৌকা এইদিকে গতিশীল হবে। আশা করি এটা সবাই বুঝতে পারছো। এইবার আমরা এর পরের অঙ্কটাতে যাব, সবাই খুব মনোযোগ দাও। এই অঙ্কের সাথে পরের অঙ্কের একটা মিল আছে, মিলটা হচ্ছে এই অঙ্কে দুইজন বালক একই দিকে লাফ দিছিল। মনে করো এটা M 100 কেজি ভরের নৌকা, এইদিকে একজন বালক আছে নৌকার উপর, এইদিকে একজন আছে। M1 হচ্ছে 60 কেজি, M2 হচ্ছে 80 কেজি। এবার এই বালক এইদিকে লাফ দিল V1 বেগে 4 মিটার পার সেকেন্ড, এই লাফ দিল V2 বেগে 2 মিটার পার সেকেন্ড। এইবার দেখো ঝামেলা কি, এবার দুইজন বালক নৌকার দুই দিকে লাফ দিছে। নৌকা কত বেগে কোন দিক যাবে? নৌকা কত বেগে কোন দিকে যাবে? ওকে, এইবার দেখো কি করব। আমাদের সূত্র কি? বিফোর জাম্প ইকুয়াল আফটার জাম্প। শর্টকাটে লিখছি, বিফোর জাম্প মানে লাফ দেওয়ার পূর্বে ভরবেগের সমষ্টি, আফটার জাম্প মানে লাফ দেওয়ার পরে ভরবেগের সমষ্টি। এখন দেখো বিফোর জাম্প কিন্তু সব 0 হবে। কেন 0 হবে?
কারণ লাফ দেওয়ার পূর্বে সবাই স্থির, দুইজনই নৌকার উপর স্থির দাঁড়ায় আছে, নৌকা স্থির পানির উপর ভাসছে। অঙ্কে মাঝে মাঝে বলা থাকে যে নৌকা স্থির পানিতে ভাসছে। তো লাফ দেওয়ার আগে নৌকার কোনো বেগ যদি দেওয়া না থাকে তখন আমরা জিরোই ধরবো। এখন আফটার জাম্প দেখো, আমি যদি এখানে অক্ষ কল্পনা করি, এটা প্লাস এক্স, এটা মাইনাস এক্স, কারণ এই বালক লাফ দিছে মাইনাস এক্স অক্ষে আর এই বালক লাফ দিছে প্লাস এক্স অক্ষে, তাই না? তাহলে এই বালকের ভরবেগ, প্রথম বালকের ভরবেগ কত? m1 v1। কোন অক্ষে? এই বালক কোন অক্ষে লাফ দিছে? মাইনাস এক্স অক্ষে, মাইনাস। এই বালকের ভরবেগ কত? দ্বিতীয় বালক m2 v2। এই বালক কোন অক্ষে লাফ দিছে? প্লাস এক্স, এখানে প্লাস হবে। আর নৌকা ভি বেগে এইদিকেও যেতে পারে, ভি বেগে এইদিকেও যেতে পারে। নৌকা যে কোন দিক যাবে তার কোনো অঙ্ক না করলে আমরা বুঝতে পারবো না, যেহেতু অঙ্ক নৌকা কোন দিক যাবে আমরা জানি না। এর ধাক্কায় নৌকা এদিক যেতে যাচ্ছে আর এর ধাক্কায় নৌকা এদিক যেতে যাচ্ছে। নৌকা কোন দিক যাবে আমরা জানি না, নৌকার ভরবেগ এম ভি এটা জানি, কিন্তু জানি না জন্য আমরা কি দেব? প্লাস দেব। এইবার এখান থেকে দেখো, এটা যদি এই পাশে আসে এটা হবে m1 v1, এটা যদি এই পাশে আসে হবে মাইনাস m2 v2 এম ভি। আর ভি সমান হবে m1 v1 মাইনাস m2 v2 বাই এম। m1 কত? 60, 60 ইন্টু 4 মাইনাস m2 কত? 80 ইন্টু 2 বাই 100, 240 মাইনাস 160 বাই 100, 80 বাই 100, 0.8 মিটার পার সেকেন্ড। প্লাস আসছে, প্লাস আসছে মানে নৌকা প্লাস এক্স অক্ষে যাবে, নৌকাটা যাবে এই দিকে, প্লাস এক্স অক্ষে নৌকা যাবে এই দিকে। তাহলে আমরা বলবো যে নৌকাটি 0.8 মিটার পার সেকেন্ড বেগে দ্বিতীয় বালক যেদিকে লাফ দিছে সেই দিকটা প্লাস এক্স, তাহলে দ্বিতীয় বালকের দিকে বা প্রথম বালক যেদিকে লাফ দিছে তার বিপরীত দিকে যাবে। আশা করি এটাও সবাই বুঝতে পারছো। এই নৌকা আর থেকে লাফ দেওয়ার একটা হোমওয়ার্ক দিব, তোমরা হোমওয়ার্কটা করবা। বিশাল এক নৌকা মনে করো, এইদিকে একজন লাফ আছে, এইদিকে আছে দুইজন, এইদিকে আছে দুইজন, আর এটা হচ্ছে নৌকার মাঝি। তা দেখো এটা m1, এটা m2, এটা m3, এটা m4। মাঝির ভর স্মল m, নৌকার ভর m। m1 জন লাফ দিছে v1 বেগে, m2 লাফ দিছে v2 বেগে, m3 লাফ দিছে v3 বেগে, m4 লাফ দিছে v4 বেগে। চারজন বালক নৌকার দুই দিক থেকে দুজন দুজন করে লাফ দিছে আর নৌকার মধ্যে থেকে গেছে মাঝি। এখন মাঝি সহ নৌকা কত বেগে কোন দিকে যাবে, সূত্রটা কি হবে এটা করবা। এখানে দুইজন বালক এই দিকে লাফ দিছে মাইনাস এক্স অক্ষে, দুজন বালক এই দিকে লাফ দিছে প্লাস এক্স অক্ষে। তোমরা সবাই ভিডিওটা পজ করবা। এটা হোমওয়ার্ক বলতে কি ইউটিউবের হোমওয়ার্ক আর কীভাবে দিব, তাই না? তোমরা ভিডিওটা পজ করবা, পজ করার পর নিজে নিজে এই সূত্রটা বানাবা। আমি মান টান দেইনি, সূত্রটা কেমন হবে সেইটা বানাবা, তারপরে আমার সাথে মিলাই নিবা। তো দেখো মাঝি সহ নৌকা কত বেগে কোন দিক যাবে। এখন এই দুইজন বালক লাফ দিছে, তো নৌকার এই দিক যাওয়ার কথা এই দিকে, আবার এই দুজন বালক এই দিকে লাফ দিছে, তো অতএব নৌকার এই দিক যাওয়ার কথা। কোন দিক যাবে আমরা জানি না, নৌকার বেগ মনে করো ভি। এবার তাহলে আমরা কি করব? সূত্র হচ্ছে বিফোর জাম্প ইকুয়াল আফটার জাম্প। এবার বিফোর জাম্প সবার ভরবেগ মিলে শূন্য হবে, কারণ স্থির নৌকার উপর সবাই দাঁড়ায় ছিল। তাহলে বিফোর জাম্প সব মিলে হলো 0। এবার আফটার জাম্প দেখো, এটা প্লাস এক্স অক্ষ, এটা মাইনাস এক্স অক্ষ। তাহলে এই দুইজন লাফ দিছে কোন দিকে?
মাইনাস এক্স অক্ষে। তাহলে এই দুইজনের ভরবেগের আগে হবে মাইনাস m1v1 মাইনাস m2 v2। এই দুইজন লাভ দিচ্ছে কোন অক্ষে? প্লাস এক্স অক্ষে, এদিকে। তাহলে এই দুজনের ভরবেগ হবে m3v3 প্লাস m4v4। আর নৌকা কোন দিক যাবে আমরা জানি না, আবার শুধু নৌকাই না, এবার নৌকাতে নৌকার মাঝিও আছে। তাহলে এবার নৌকা সহ মাঝি এরা থেকে যাবে লাভ দেওয়ার পর। এরা কোন দিক যাবে আমরা জানি না, তাই এর আগে প্লাস দিছি ভি। এবার এই ভি বের করার জন্য আমাদের কি করতে হবে? এম প্লাস এম ভি ইকুয়াল কি হবে বলো? এসব এই পাশে আসলে এটা হবে প্লাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস। তাহলে ভি সমান হবে m1v1 প্লাস, মান থাকলে এখানে মান বসাই দিতাম, m3v3 মাইনাস m4v4 বাই m প্লাস m। এই জায়গায় আমরা মান বসাই দিতাম। এই নৌকা থেকে 4 জন 5 জন 6 জন 7 জন লাভ দেওয়া কোনো ব্যাপার না, আমাদেরকে ওই সূত্র মনে রাখতে হবে, লাভ দেওয়ার পূর্বে আর লাভ দেওয়ার পরে, মানে ঘটনা ঘটার পূর্বে ঘটনা ঘটার পরে ভরবেগের সমষ্টি সমান হবে। আশা করি এটা সবাই বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী, 1 ডাইমেনশন প্রবলেমের আর একটা অঙ্ক করব, তারপরে আমরা 2 ডাইমেনশনে চলে যাব। এই প্রবলেমটা হচ্ছে, মনে করো গাছের ডালে একটা পাখি বসে আছে, আর এই দিক থেকে একটা বুলেট আসছে। এই বুলেটের ভর হচ্ছে এম হচ্ছে 50 গ্রাম, ভি বেগে আসছে 30 মিটার পার সেকেন্ড বেগে আসছে বুলেট। তাহলে স্মল এম 50 গ্রাম ভরের একটা বুলেট 30 মিটার পার সেকেন্ড বেগে ছুটে আসছে, আর পাখি গাছের ডালে বসে আছে। এইবার বুলেটটি পাখির গায়ে লেগে পাখির শরীরে থেকে গেলে বুলেট সহ পাখি কত বেগে ছিটকে যাবে? বুলেট এম ভরের বুলেট ভি বেগে আসছে, পাখির ভর মনে করো 500 গ্রাম ভরের পাখি গাছের ডালে বসে আছে। বুলেট এসে পাখির গায়ে লাগছে, লেগে বুলেট পাখির গায়ের ভিতর থেকে গেছে। এবার বুলেট সহ পাখি যদি ভি বেগে ছিটকে যায়, পাখির গায়ে বুলেট লাগার পর বুলেট সহ পাখি যদি ভি বেগে ছিটকে যায়, এই ভি কত? বুলেট সহ পাখি কত বেগে ছিটকে যাবে? এবার সূত্র কিন্তু একটাই, সেটা কি? ঘটনা ঘটার পূর্বে ভরবেগের সমষ্টি আর ঘটনা ঘটার পরে ভরবেগের সমষ্টি সমান। তার মানে হচ্ছে অঙ্ক পড়ে তোমাকে আগে ঘটনাটা বের করতে হবে। এখানে ঘটনা কোনটা? বুলেট আসছে, পাখি গাছের ডালে বসে আছে। পুরো ঘটনাটা ভিজুয়ালাইজ করো। গাছের ডালে পাখি বসে আছে, বুলেট আসছে, পাখি বসে আছে, বুলেট আসছে, বুলেট এসে পাখির গায়ে লেগে গেল, বুলেট আর পাখির লেগে কি হলো? বুলেট পাখির শরীরে থেকে গেল, বুলেট আর পাখি এক হয়ে বুলেট সহ পাখি গাছের ডাল থেকে ছিটকে পড়ে গেল। তাহলে এখানে ঘটনা কোনটা? ঘটনা হচ্ছে পাখির গায়ে বুলেট লাগাটা হচ্ছে ঘটনা। তার মানে এই বুলেট পাখির গায়ে লাগার পূর্বে আর পাখির গায়ে লাগার পরে ভরবেগের সমষ্টি। তাহলে বুলেট লাগার পূর্বে ভরবেগের সমষ্টি ইকুয়াল বুলেট লাগার পর ভরবেগের সমষ্টি। বুলেট লাগার পূর্বে ভরবেগের সমষ্টি কি? দেখো, বুলেট লাগার পূর্বে ঘটনাটা কেমন ছিল?
বুলেট লাগার পূর্বে বুলেট আসছে, বুলেটের ভরবেগ কত এমভি, আর পাখি গাছের ডালে বসে থাকলে পাখির ভরবেগ কত, 0, কারণ কোনো কিছু স্থির থাকলে তার ভরবেগ 0 হয়। তাহলে বুলেট আসছে, বুলেটের ভরবেগ এমভি, পাখি গাছের ডালে বসে আছে, স্থির আছে, পাখির ভরবেগ 0। এটা বুলেট লাগার আগে। বুলেট লাগার পরে কি হয়েছে, বুলেট পাখি শরীরের ভিতর থেকে গেছে, তার মানে বুলেট আর পাখি এক হয়ে গেছে, একসাথে আছে, একসাথে এই ভি বেগে ছিটকে পড়বে, ছিটকে অবশ্যই এইদিকে পড়বে। তাহলে এখান থেকে আমাকে ভি বের করতে হবে, এম ভি বাই এম প্লাস এম। এম হচ্ছে 50 গ্রাম, কেজি বানালাম, ভি হচ্ছে 30, 50 গ্রাম প্লাস পাখির ভর 500 গ্রাম। এটা একটু ক্যালকুলেটরে ঢুকাই দিবা মানগুলো, তাইলে অ্যান্সার পেয়ে যাবা ভি এর মান, যে বুলেট সহ পাখি কত বেগে গাছের ডাল থেকে ছিটকে পড়বে। তো এইগুলো ছিল ওয়ান ডাইমেনশন। আরও অনেক রকমভাবে ওয়ান ডাইমেনশন প্রবলেম বইয়ে থাকতে পারে, কিন্তু থিওরি একটাই, ঘটনা ঘটার পূর্বে ভরবেগের সমষ্টি আর ঘটনা ঘটার পরে ভরবেগের সমষ্টি সমান, যদি ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে। এটা হলো নিউটনের থার্ড ল সূত্রের, নিউটনের থার্ড ল এর একটা অ্যাপ্লিকেশন। তো আমরা যে প্রবলেমগুলো করলাম এখানে সবগুলো বস্তুই গতিশীল ছিল কোথায়, শুধু ওয়ান ডাইমেনশনালি গতিশীল ছিল। এরপরে আমরা যে প্রবলেমগুলো করব সেগুলো হবে 2 ডাইমেনশনাল প্রবলেম। 2 ডাইমেনশনালি প্রবলেমগুলো সলভ করব। তোমরা সবাই সঙ্গে থাকবা এবং চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবা। নতুন নতুন ভিডিও আপলোড হলেই তোমরা সবাই নোটিফিকেশান পেয়ে যাবা এবং সেই আপডেট ক্লাসগুলো দেখে নিতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।